শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়, সঙ্গে রয়েছেন বর্ষিয়ান কমরেড রশিদ গাজী মহাশয়। গতকাল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা মহাশয় ভাঙড়ের যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তার সাথে সাক্ষাৎকার করেছেন। এই সাক্ষাৎ নিয়ে বেশ কিছু বিতর্ক উঠেছে। শওকত মোল্লা সাহেব বলছেন যে সৌজন্য সাক্ষাৎকার, আর বিজেপির যিনি প্রার্থী তেনার মা আমাদের দলের মহিলা নেত্রী, আমার মহিলা নেত্রীর সঙ্গে আমি দেখা করতেই পারি। এই প্রসঙ্গে কি মত পোষণ করলেন রশিদ গাজী মহাশয়, শোনাবো আপনাদের। এটা তো বিজেপি তৃণমূলের সেটিং, এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি, এটা এবং জলের মতো পরিষ্কার। মোদি মমতার সেটিং সেই 2014 সাল থেকে হয়ে আসছে। সারদা নারদায় যখন সিবিআই তদন্ত আসে, আর পরবর্তীকালে এখনও সেই সেটিং তত্ত্ব সমানতালে চলছে। শওকত মোল্লা তিনি একজন প্রার্থী, বা যে কোনো কাশেম সিদ্দিকি সিপিআইএম পার্টির মধ্যে অফিসে চলে গিয়ে হাত মেলাচ্ছেন, যদিও সেখানে কথা হয়েছে যে ওনার আমার হাত ধরে টেনে নিয়েছে, আর উনি বলছেন না উনি নিজে গিয়েছেন। এখন সেটা সত্য মিথ্যা সেটা তারাই বলতে পারবে, কিন্তু একজন ক্যান্ডিডেট তিনি যেতে পারেন। কিন্তু এখানে যারা সন্দেহ করছে তাদেরও যথেষ্ট যুক্তি আছে। আর যিনি গেছেন, গেলেই যে তার সাথে জোট হচ্ছে বা জোট প্রক্রিয়া বা ষড়যন্ত্র করতে গিয়েছেন, তাও না হতে পারে। একজন প্রার্থী তার নির্বাচনী রণকৌশল তার জেতার জন্যে তিনি সর্বরকম ব্যবস্থা নিতে পারেন। এখন উনি বলছেন সৌজন্য, আমরা বলছি ওটা সৌজন্য নয়। তবে এইটা কোনো বিষয় আমি খুব বড় আকার ধারণ করছি না, কারণ এটা যে কারণেই হোক তিনি তার স্বার্থে গিয়েছেন। কি আলোচনা হয়েছে সেটা না জেনে তো আন্দাজে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয়। ক্যানিং পূর্ব আইএসএফ প্রার্থী আরামুল ইসলাম তিনি বলছেন যে শওকত মোল্লা যদি ভাঙড়ে হারে তিনি কিন্তু বিজেপি চলে যাবে। এই প্রসঙ্গে আপনার কি মত আছে? এটা কে বলেছেন? এটা আরামুল ইসলাম সাহেব বলেছেন। কারো মন্তব্যের উপরে আমি বেশি কিছু মন্তব্য করতে চাই না। আমি যেটা মনে করি সেটা কে কোথায় থাকবেন সেটা আমার বিষয় না। কেউ বলছেন উনি যদি যেতেন তাহলে উনি হয়তো তৃণমূলে চলে যাবেন, এটা আমি এই দুটো মন্তব্যের থেকে বাইরে থাকতে চাইছি। বেশ কিছু মানুষ বলছেন যে ভাঙড় বিধানসভায় সব বুথ আছে, সেই বুথে হিন্দু ভোটার আছে। শওকত মোল্লা সাহেব বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করে কিছু অর্থ দিয়ে গোটাপ করে এই বুথগুলো নিজের দিকে নিয়ে এসে জেতাচ্ছেন। বিগত দিনে আমরা যা দেখেছি, উনি তো ওনার চেষ্টা করবেন। উনি কিভাবে করবেন আমি তো আর বলে দেবো না, বা কারো মতে চলবে না, সেটা তার চেষ্টা তিনি করবেন। কিন্তু বিগত দিনে আমরা যা দেখেছি, হিন্দু বুথগুলোতে আমাদের আইএসএফ ক্যান্ডিডেট 21 সালে আমরা যে লড়াই করেছিলাম, 23 সালেও আমাদের সাথে বোঝাপড়া না হলেও আমরা আইএসএফকে সমর্থন করেছিলাম। 24 সালে আমরা আলাদা ক্যান্ডিডেট দিয়েছিলাম। এই তিনটে নির্বাচনেই আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের মানুষ আইএসএফকে ভোট দেননি। খুব সামান্য 10টা-20টা করে ভোট দিয়েছেন একটা বুথে, তার বেশি ভোট দেননি। এবারে আমরা আশা করছি তৃণমূলের প্রতি মানুষের যে ঘৃণা তৈরি হয়েছে, তার থেকে ওই সম্প্রদায়ের মানুষের সমর্থন আমরা আরও বেশ কিছু পাবো বলে আমি মনে করি। হারা জেতার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ ভাঙড়ে হিন্দু সম্প্রদায়ের আমাদের মানুষ যারা আছেন তারা ইতিমধ্যে হয় বিজেপি বা তৃণমূলের সাপোর্টার হিসেবেই আছেন। বিজেপি এবারে সেভাবে লড়াই করছেন আমরা দেখতে পাচ্ছি না, এবং ভাঙড়ে বিজেপি জেতার কোনো সম্ভাবনা নাই। সেই অর্থে বিজেপি হয়তো কিছুটা ভোট কমতে পারে, সেই ভোটটা কে টানতে পারবে এই নিয়ে দড়ি টানাটানি চলছে। আমরা মনে করছি যে একটা অংশ, এই হিন্দু সম্প্রদায়ের একটা অংশ আমাদের দিকে আসবে, আর তৃণমূলের দিকে যাবে কি যাবে না সেটা এই মুহূর্তে পরিষ্কার নয়। কি মনে হচ্ছে? সবাই বলছে কিন্তু নওশাদ সিদ্দিকী বেরিয়ে যাবে, কিন্তু যতদিন না ফল প্রকাশ হচ্ছে সেটা তো বলা সম্ভবপর নয়। নির্বাচন একটা কঠিন লড়াই। এখানে আপনি এতক্ষণ ধরে যে আলোচনা হলো তাতে কিছু সমীকরণের কথা আপনি আলোচনা করলেন, আমিও বললাম। নির্বাচন আমরা কোনো সময় হালকাভাবে নিই না, নির্বাচনটা কঠিন লড়াই। তবে আমরা বামপন্থী আইএসএফ যৌথভাবে যে আমরা লড়াইটা করছি, আমরা মনে করছি কিছুটা হলেও নওশাদ সিদ্দিকী এগিয়ে আছেন।
কিছুটা হলে নওশাদ সিদ্দিকী এগিয়ে আছে, তার শওকত মোল্লার জেতার সম্ভাবনা কত, নওশাদ সিদ্দিকী জেতার সম্ভাবনা কত পার্সেন্টেজ? আমি তো জ্যোতিষী নই, পার্সেন্টেজ আমি বলতে পারবো না। আমি ওইভাবে জেদাজেদি করে কোনো কথা বলতে চাই না, কোনো সময় বলিও না। তবে আমরা লড়াইতে আছি এবং লড়াইটা ভালোই হচ্ছে। ভাঙড় হচ্ছে আইএসএফের গড়, এই জায়গার দেওয়াল লিখনে কিন্তু অনেকটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শওকত মোল্লা। আমরা বহু জায়গায় রাস্তায় দেখছি যে সমস্ত জায়গায় শওকত মোল্লার দেওয়াল লিখন মানে অনেকটা এগিয়ে আছে। এই প্রসঙ্গে কি বলবেন? আপনি বলছেন আইএসএফের গড়, এটা অ্যাকচুয়াল বামপন্থীদের গড়। আমরা 21 সালে বোঝাপড়া করে তানাকে যৌথভাবে আমরা লড়াইটা করেছিলাম। এখানে সিপিআইএমের সংগঠন এবং আব্বাস সিদ্দিকী সাহেবের মানে যে আবেগ, এটা একটা উনি যে জায়গা থেকে আছেন, সেই ওনার ব্যক্তিগত যে বা ওনার যে পারিবারিকগতভাবে যে আবেগ ছিল, সেই আবেগটা আমরা কাজে লাগিয়ে নওশাদ সিদ্দিকী সাহেবকে জেতাতে পেরেছিলাম। অ্যাকচুয়াল নওশাদ সিদ্দিকী সাহেব তো আর রাজনীতিতে ছিলেন না, বা মানে রাজনীতিতে আব্বাস সিদ্দিকী সাহেবও ছিলেন না, কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেবের একটা জনপ্রিয়তা ছিল। সেই জনপ্রিয়তা, সেই সাথে সাথে একটা আবেগ, সেই আবেগটাকে কাজে লাগিয়ে আমাদের বামপন্থী সংগঠনকে কাজে লাগিয়ে আমরা নওশাদ সিদ্দিকী সাহেবকে জয়লাভ করাতে পেরেছিলাম। পরবর্তীকালে এখন আমাদের বামপন্থী সংগঠনের বেশিরভাগ মানুষই এখন আইএসএফপন্থী হয়ে গেছেন। সেই জন্যে এখন আপনি বলছেন যে এখানে আইএসএফের গড়, সেটা বলতে পারেন। অ্যাকচুয়াল তৃণমূল বিরোধী মানুষের সংখ্যা এখানে বেশি। দেয়াল লিখন যেটা বললাম, হ্যাঁ, দেয়াল লেখার ব্যাপারে এই দেখেন, দেয়াল লেখার ব্যাপারটা, এই জোট বার্তাটা অনেকটা দেরিতে এসছে। এই নিয়ে টানাটানি করতে গিয়ে, এবং ওনারা পঞ্চায়েতে আছেন, সরকারে আছেন, ওদের কর্মীরা আগে থেকে যেগুলো যারা দেয়ালটা নিতে পারে বা নেওয়ার চেষ্টা করে সেইভাবে নিয়েছেন। আমাদের মধ্যে বোঝাপড়া দেরি হওয়ার জন্য দেয়াল কিছুটা তৃণমূলটা দখল নিতে পেরেছেন। এই দেয়াল লেখনে এগিয়ে যাওয়ায় ভোট পার্সেন্টেজ এগিয়ে যাওয়া, এটা দেয়াল লেখার সাথে ভোটের কোটা হেরফের হয় না। তবে যারা বাইরে থেকে আসে তারা মনে করে যে ও বাবা, এখানে তো সবাই এই দলের সমর্থক। এটা সব জায়গায় কিছুটা প্রভাব পড়ে, কিন্তু খুব বেশি প্রভাব পড়ে বলে আমি মনে করি না। এই মুসলিম অধ্যুষিত আমাদের ভাঙড়ে 70% মুসলিম, 30% হিন্দু। তো কার্য যদি 30% হিন্দু যদি ভোট পকেটে চলে যায় তৃণমূলের, আর মুসলিম যদি ভাগাভাগি হয়, ওখানে তো তৃণমূলের জেতার সংখ্যা আসছে। এখানে আমি বলি শুধু ভাঙড় নয়, সেটা হচ্ছে যে সারা রাজ্যের ক্ষেত্রে মুসলিম ভোটটা যেভাবে কিছু সংগঠন তারা ভাগাভাগি করার চেষ্টা করছে, আপনারা জানেন ইতিমধ্যে হুমায়ুন, মিম, আরও সব কী কোথায় ছোটো ছোটো দল তারা একত্রিত হয়ে যে চেষ্টাটা চালাচ্ছিলেন। যদিও হুমায়ুন এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেছে, তার ওনাকে কোনো দিন আমি নেতা বলে মনে করি না। যাই হোক, তবে সেক্ষেত্রে কিছুটা পরিষ্কার, যতটা ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ছিল ততটা হচ্ছে না। তবে মুসলিম মধ্যে একটা ভোট ভাগাভাগির প্রশ্ন রয়েছে। সেটা ভাঙড়ের ক্ষেত্রে খুব বেশি কার্যকরী হবে না। রাজ্যের ক্ষেত্রে কার্যকরী হলেও ভাঙড়ের ক্ষেত্রে কার্যকরী হবে না, কারণ এখানে দ্বিমুখী লড়াই হবে। দেখলাম শওকত মোল্লা এক জায়গায় পথসভা করতে গিয়ে সেখান থেকে পথসভা ছেড়ে চলে আসছে, আসার পরে সেখানে জল দিয়ে দেওয়াচ্ছে। এটা একটা আবেগের ব্যাপার, এইটাকে আমি খুব কোনো গুরুত্ব দিতে রাজি না। আর যেটা হচ্ছে 50-50 আমি বলিনি, আমি বলছি আমরা কিছুটা হলেও, মানে আইএসএফ কিছুটা হলেও এগিয়ে আছে নওশাদ সাহেব। কালকে দেখা গেছে শওকত মোল্লা একটা মঞ্চ থেকে বলছে যে তৃণমূলের যে নেতারা আছে কাজ করছে না, ওরা যদি বলি 50,000 লোক আনতে 5,000 লোক আনছে, এবার কাজ করলে হবে না। কার্যত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে রাগ ঢাললে কি বলবো? তিনি, এটা তো পরিষ্কার, আরাবুল সাহেব তো তৃণমূলের লোক ছিলেন, তারও কিছু অনুগামী আছে। সেইবার তার দলের মধ্যে কে কাজ করছে না করছে তিনি ভালো বলতে পারেন। আমরা ওদিকে খেয়াল রাখি না, আর খেয়াল রাখার আমাদের প্রয়োজন নেই। তবে স্বাভাবিকভাবে তিনি যদি বলেন, তাহলে তার কর্মীদের হয় তিনি হতাশ হয়ে বলছেন, নয়তো আরও কর্মীদের উৎসাহিত করার জন্য চাপ সৃষ্টি করছেন। 2016 সালে আপনি ভাঙড়ের সিপিআইএম এর ক্যান্ডিডেট ছিলেন, আপনি বামফ্রন্টের গুরুত্বপূর্ণ নেতা। সেই হিসেবে ভাঙড়ে প্রচুর সিপিআইএম এর কর্মী সমর্থক রয়েছে। এই কর্মী সমর্থকের উদ্দেশ্যে আপনার কি বার্তা এই ভোট দিকে? কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে কর্মীগুলো আছে যা ছিল সেইটার মধ্যে একেবারে 90% আজকে আইএসএফ। আর আমাদের যে সংখ্যক কর্মীরা আছে তাদেরকে নিয়ে আমরা বার্তা দিয়েছি, কদিন আগে মিটিংও করে বলেছি যে আমরা, যেহেতু আমাদের রাজ্য পার্টি ঠিক করেছে যে আইএসএফের সাথে আমাদের আসন সমঝোতা হয়েছে, সেই আসনে জয়লাভ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এবং তৃণমূল এবং বিজেপি দুটো শক্তি, বিজেপি যদিও এখানে মূল শক্তি নয়, মূল শক্তি হচ্ছে তৃণমূল, সেই তৃণমূলকে এখানে হারানোর জন্য আমাদের কর্মীদের কাছে আহ্বান করব তারা যেন মাঠে ময়দানে নেমে লড়াইটা করে
তৃণমূলকে এখান থেকে পরাজিত করা যায় সেই ব্যবস্থাই করবেন, এই আহ্বান আমরা আমাদের কর্মী সভাতে যেমন রেখেছি, আজকের এই মিডিয়ার সামনেও সেই একই কথা, এই আহ্বান আমি রাখছি।